রাজনৈতিক সহযোদ্ধা ও লাখো মানুষের জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হয়েছেন আরেক বিদ্রোহী ও বিপ্লবের প্রতীক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। তার এই প্রয়াণে কাঁদছে পুরো দেশ। গত 12ই ডিসেম্বর পরিকল্পিতভাবে হত্যার শিকার হন তিনি। কাপুরুষোচিত সেই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেল, হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে কোনো আপডেট তথ্য নেই সরকারের পক্ষ থেকে, যা নিয়ে প্রশ্ন তুলে হামলাকারীদের গ্রেফতারের পদক্ষেপ জানাতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিন অশ্রুসিক্ত নয়নে হাদির স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। একই সঙ্গে আবেগে কোনো ধরনের সহিংসতায় সাড়া না দেওয়ার আহ্বান তাদের। এদিন জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হাদী তার জীবদ্দশায় বাংলাদেশকে এগিয়ে নিতে যা যা বলে গেছেন তা পূরণ করতে ওয়াদাবদ্ধ তিনি। বলেন, হাদী তুমি হারিয়ে যাবে না, কোনোদিন তোমাকে কেউ ভুলতে পারবে না। 33 বছর বয়সে জীবন প্রদীপ নিভে যাওয়া হাদীর ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো রাখবে কি মনে তাকে? হাদী হত্যার রহস্য উন্মোচন হবে কবে? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে। সালেউদ্দিন, সিফাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী সবসময় বলে আসছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা। এই যে বিক্ষোভ হলো, কিছুদিন আগে ময়মনসিংহের ঘটনাও ঘটেছে, সেই বিষয় নিয়েও নিশ্চয়ই আপনি অবগত। এগুলো তো এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের মধ্যে আসলে পড়ে না, এবং এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই কিন্তু ওসমান হাদীকে প্রাণ দিতে হয়েছে। একটু জানতে চাই, এই প্রজন্ম আসলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান হাদীর মৃত্যুর পর কতটুকু এগিয়ে নিতে সক্ষম হবে? রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে ভূমিকা কি থাকবে, কি মনে করছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে আমার পাশে উপবিষ্ট সমালোচক এবং আপনার টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। ইনসাফ বা জাস্টিস প্রতিষ্ঠা করা এটা আসলে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক সংগঠন কিংবা কেবলমাত্র একটি জেনারেশনের দায় না, রাদার এখানে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করতে হয়। ওসমান হাদীর কথা আমরা বারবার বলছি যে ওসমান হাদী গঠনমূলক রাজনীতির কথা বলেছেন। কেন? কারণ তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের মতো একটা সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক যে আগ্রাসন আছে, অন্য দেশের হেজিমনি বাস্তবায়ন হচ্ছে এখানে, সেটাকে তিনি উৎখাত করার জন্য নিজস্বভাবে নিজের তত্ত্বাবধানে তারা ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটা সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। ফলে তিনি গঠনমূলক রাজনীতি করেছেন। এখন হাদী ভাইয়ের হত্যার পরে তার মৃত্যুর খবর যখন বাংলাদেশে ছড়িয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই একটা সংক্ষুব্ধতার জন্ম নিয়েছে, একটা বিক্ষুব্ধতার জন্ম নিয়েছে, যেটা খুবই স্বাভাবিক। এই ধরনের একটা ডেথ, এবং আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না যে উনার ইন্তেকালের পরে উনাকে যখন গুলি করা হলো, এরপর থেকে আওয়ামী লীগের যতগুলো আউটলেটস আছে সবাই কিন্তু সমান তালে তারা হাদী ভাইকে নিয়ে অত্যন্ত বাজেভাবে তারা পোট্রে করেছে ওনাকে, এবং ওনাকে নিয়ে ফান, মকারি, সার্কাজম যা যা করা প্রয়োজন সবই করেছে। ফলে একটা বিক্ষুব্ধতা এবং সংক্ষুব্ধতা যা হবে সেটা ভেরি মাচ অ্যান্টিসিপেটেড। বাট এই সংক্ষুব্ধতা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে হ্যাঁ, কিছু জায়গায় সহিংসতায় রূপ নিয়েছে। আমরা সেটার প্রতিবাদও জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। কিন্তু এইখানে ব্যর্থতা আসলে কার? ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারার দায় কার? সেটা যদি আমি বলি, সেখানে খুব প্রথমে আমি বলবো সরকারের তরফ থেকে আছে। সরকার, মিলিটারি ইন্টেলিজেন্স বা নট মিলিটারি ইন্টেলিজেন্স, আরও যারা যারা আছে, দে ওয়ার ভেরি মাচ ওয়াকিফ। তারা ওয়াকিফ ছিল যে এই ধরনের একটা সিচুয়েশন ঘটতে পারে, অ্যান্টিসিপেটেড ছিল। তাহলে তারা কি গত এক সপ্তাহ ধরে, অর্থাৎ হাদী ভাই গুলি খাওয়ার পর থেকে এই সময়টাতে তারা কি করলো? তাদের পূর্ব প্রস্তুতি ছিল না কেন? এইটা একটা। এবং কিছু কিছু জায়গায় তাদের কর্মকাণ্ডে আমার উল্টো আরও মনে হয়েছে যে ওকে, যে তারা খুবই লাইক ইয়ার মতো, মূর্তির মতো দাঁড়িয়ে আছে, বাট দেখা যাচ্ছে তাদের সামনে এই ধরনের কিছু সহিংসতামূলক কর্মকাণ্ড হচ্ছে। এইটা একটা দিক। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ না থাকা। এটা কেন বলছি? দেখেন, আপনার একটা ক্রাউড, যেহেতু তার কোনো নেতা নাই, যে ক্রাউডের কোনো নেতা নাই, সে ক্রাউড সংক্ষুব্ধ হয়ে সে সহিংস পরিস্থিতির দিকে চলে যেতে পারে। তাদের একজন নেতা থাকা প্রয়োজন। আমরা দেখতে পেলাম ওসমান হাদীর ঘটনার পরে শাহবাগে যখন জমায়েত হলো, সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সেটা আমি বিএনপির কথাই যদি বলি বা জামাতের কথাই যদি বলি, তাদের কোনো দায়িত্ব আমি দেখলাম না। উল্টা জামাতের তরফ থেকে আমি দেখলাম, অর্থাৎ শিবিরের কিছু কিছু নেতা দেখলাম যে কিছু কিছু জায়গায় এমন কমেন্টস করেছে যেটা আরও সংক্ষুব্ধতার দিকে নিয়ে গিয়েছে বা সহিংসতার দিকে প্রভোক করেছে কিছু মানুষকে। বিএনপির তরফ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে তারা এটা লিড নিবে, দায়িত্বটা নিবে, যে তারা একটা রাজনৈতিক, মানে একটা সংক্ষুব্ধতাকে রাজনৈতিক পরিণতির দিকে নিয়ে যেতে হয়, যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হয়। সেটা করার জন্য যে পলিটিক্যাল অ্যান্ড জুডিশিয়াস মাইন্ডের প্রয়োজন, সেটা আসলে রাজনৈতিক দলের নেতাদের আছে।
কিন্তু আপনি যখন তাদেরকে এভাবে খোলা ছেড়ে দেন ক্রাউডদেরকে, এবং আপনি শুধুমাত্র দায় চাপান তাদের উপর, এটা কিন্তু খুবই খারাপ। আপনাকে তো মানুষের নেতা মানে, সো তো আপনার তো উচিত হচ্ছে সেখানে লিড করা এবং তারা যাতে সহিংস পদ্ধতিতে না যেতে পারে, অস্থিরতা তৈরি করতে না পারে, সেই ভূমিকাটা রাখা। তো সেই জায়গায় আমরা বিএনপির তরফ থেকে সরকারের কথা আমরা যেটা বলবো, যে সরকার তাদের ভূমিকা ছিল, তারা অ্যান্টিসিপেট করেছিল, স্টিল তারা ওইটাতে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পরিচয় দেয় নাই। আমি এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই, দুইজন ছাত্র উপদেষ্টা ছিল ইতিপূর্বে। ছাত্র উপদেষ্টাদের অসংখ্য ভুল থাকতে পারে, তাদের নিয়ে অসংখ্য সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা সবসময় এ ধরনের পরিস্থিতিতে সামনে এগিয়ে এসে যাতে সহিংসতার পরিস্থিতি না হয় সেটার জন্য কাজ করে গিয়েছিল। আপনি দেখে থাকবেন জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা হল নিয়ে বোধহয় আন্দোলন হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট বা গৃহায়নের সাথে সংশ্লিষ্ট বা গণপূর্তের সাথে সংশ্লিষ্ট। সেখানে আমরা দেখলাম যে সাবেক যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল অর্থাৎ নাহিদ ইসলাম, তাকে সামনে পাঠানো হয়েছিল, তিনি এসে ছাত্রদের সামনে কথা বলেছিলেন। এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরেকটা মুভমেন্ট আমরা দেখলাম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে পাঠানো হয়েছিল, তিনি এসে ছাত্রদের সাথে কথা বলেছেন, কনফ্রন্ট করেছিলেন। ফলে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে, আমি তাদের তরফ থেকে, তাদের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল ভূমিকা পাই নাই, এবং সেম গোজ ফর বিএনপি আর সেম গোজ ফর জামাত ইসলামী। সেক্ষেত্রে এনসিপির কথা যদি আমি বলি, আমরা সেদিন শাহবাগে গিয়েছিলাম, শাহবাগে উপস্থিত হয়ে যখন কিছু জায়গায় সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটেছে, একদম স্পষ্ট যদি আমি বলি, প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা যদি আমি বলি, আমরা সাথে সাথেই কন্ডেম করেছি, এবং সেখানে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এই ধরনের ঘটনায় যাতে কেউ জড়িত না হয়। আমরা বলেছি এখানে স্যাবোটেজকারীরা আছে, সো আমরা যাতে স্যাবোটেজকারীদের কোনো পাতা ফাঁদে পা না দিই, সেই কথাটা আমরা স্পষ্ট আকারে বলেছি। এখন আমাদের দোষ, আমাদের জন্য প্যারা হয়ে যায় কি, আমাদেরকে সব পক্ষে একসাথে দোষ দেয়। আমরা দেখলাম যে আজকে বোধহয় নাহিদ ইসলাম উদিচি বা কোথাও একটা গিয়েছেন, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে যে জুলাইয়ের গাদ্দারেরা। সো আসলে আমাদের জন্য আসলে খুবই আনলাকি অ্যান্ড আনফর্চুনেট একটা সিচুয়েশন, যেখানে আমাদেরকে দুইটা আলাদা আলাদা শিবির থেকে, কোন দুইটা শিবির আমি বলবো না, দুইটা আলাদা আলাদা পক্ষ, দুইটা আলাদা আলাদা শিবির, দুইজনের বিরুদ্ধে সর্বদা লড়াই করে আসছে। তারা সবাই আমাদেরকে, দুই পক্ষে আমাদেরকে জুলাই গাদ্দার বলে। এটাই বোধহয় আমাদের সেন্ট্রিস্ট পজিশন। কোন দুই পক্ষ বলছে আপনাদেরকে? সেই পক্ষটাতে আমি আসলে খোলাসা করছি না, নাম নিব না, বাট পিপল নো ভেরি ওয়েল যে আসলে কোন দুইটি পক্ষ। সো আমাদের আমি যেটা বললাম মোটার আগে, সেটা হচ্ছে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনি যে কোনো সময় এই ধরনের ক্রাউড হবে, আপনার যদি অ্যান্টিসিপেশন থাকে, আপনার সেই জন্য প্রস্তুতি থাকতে হবে। সেটা রাজনৈতিক দলগুলোর হইতে হবে। আপনি যেহেতু ইনসাফ প্রতিষ্ঠার কথা বললেন, যে শহীদ ওসমান আদি ইনসাফের কথা বলে গেছেন, রাইট, উনি গঠনমূলক রাজনীতির কথা বলে গেছেন, উনি ইনকিলাব কালচারাল সেন্টারের মতো আরও সেন্টার করার কথা বলেছেন। কিন্তু আমরা যে ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলছি, আসলে আবার আরেকটা ব্যাপার এখানে খুব উল্লেখযোগ্য, আমি যদি ইফ ইউ অ্যালাউ মি আমি বলি, সেটা হচ্ছে অনেকেই ভাবতেছে, আমি দেখলাম কয়েকজনের ফেসবুক পোস্টে, তারা কোন ঘটনার বা কোন শিবিরের লোক আমি সেটা বলছি না, তারা বোঝার চেষ্টা করছে যে হ্যাঁ, জুলাইতে কি তাহলে আমরা যে নামলাম, আমরা কি ভুল করলাম? স্ট্রেঞ্জ ব্যাপার। আপনি যদি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে, আপনি কি 1972 সালে বা 73 সালে ক্যাওয়াস দেখেন নাই? ক্যাওয়াটিক সিচুয়েশনের বিবরণ পান নাই? অসংখ্য ক্যাওয়াটিক সিচুয়েশনের বিবরণ আছে, হিস্ট্রির বইগুলো আপনি খুলে দেখেন। কিন্তু তাহলে কি আমরা কি 1972 বা 73 ক্যাওয়াটিক সিচুয়েশনের কারণে বলতে পারবো কখনো যে 1971 ওয়াজ আ রং মিস্টেক? নট এট অল। সো সেম গোজ ফর 2024 পরে কেওটিক একটা স্টেট তো কখনো আসলে নন ভায়োলেন্ট একটা অবস্থা কখনো যাবে না, থাকবে কোনো না কোনো ভায়োলেন্ট এবং কেওটিক সিচুয়েশন। সেটার জন্য ইউ ক্যান নট সে অ্যান্ড ব্লেম দ্যাট 2024 আপনি যারা রাস্তায় নেমেছে দে ওয়ার রং, এটা তো আপনি বলতে পারেন না। সো আমি কিছু জায়গায় এই এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছি, উভয় এলিমেন্টস ক্ষতিকর। আমরা বাংলাদেশে, আপনি যে কথা বলেছেন আমি শেষ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আসলে শরীফ ওসমান বিন হাদের পথে, যারা আজকে প্রফেসর ইউনুসও বলেছেন, সেই পথে আমাদের চলতে হবে, ইনসাফের পথে, আমাদের ইনসাফের বাংলাদেশ গড়ার পথে এগোতে হবে। জি, শিরিন সুলতানা, একই প্রসঙ্গে যদি আপনার কাছে আসতে চাই, যেমনটা বলছিলাম, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সবসময় বলেছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। একটু জানতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কি এক বিপ্লবী হাদির জীবনের বিনিময়ে কি ধরা দিবে? 5 বছর পর কি বাংলাদেশ কি হাদির স্বপ্নের কাছাকাছি থাকবে? কারণ আমরা আর চাই না এক হাদির মতো আরো কেউ আসলে অকাতরে প্রাণ হারাক। আপনার কি মনে হয় সেই স্বপ্নের কাছাকাছি কি বাংলাদেশ অগ্রসর হতে পারবে কিনা? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং ডিবিসির দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আসলে গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে একটা পরিস্থিতি বিরাজ করছে, এবং সেই পরিস্থিতিকে আমি বলবো যে এটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না। মানে এই কারণে বলতে চাচ্ছি যে শহীদ
হাদি যখন গুলি খেলো তার পরবর্তীতে হঠাৎ করে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল এবং শহীদ হাদির মৃত্যুর পরে কিন্তু বেশ কিছুটা সময় পাওয়া গেছে, যে কথাটা আমার ছোটো ভাই বললেন যে বেশ কিছুটা সময় পাওয়া গেছে, তাহলে কেন আমরা বর্তমান সরকারের কোনো প্রস্তুতি গ্রহণ দেখলাম না? এবং সেখানে তাদের একটা প্রস্তুতি গ্রহণ রাখা উচিত ছিল যে যে কোনো পরিস্থিতিটা উদ্ভূত হতে পারে। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই যে আমাদের শহীদ হাদি তার জীবন দিয়ে আজকে আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। শহীদ হাদি তার জীবনের যে স্বপ্ন, সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সেই নির্বাচনে সে প্রার্থী হয়েছিলেন। লাস্ট মুহূর্তটা পর্যন্ত সে নির্বাচনের প্রচার করছিলেন এবং তিনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সে করবে। তা আমাদের কাছে প্রথম থেকেই মনে হয়েছে হাদির হত্যাকারী এমন ব্যক্তি তারা হবে যারা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার এবং তাদের সাথে বাংলাদেশে এই মুহূর্তে যারা বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, আগামী বছরের যে ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে যারা চাচ্ছে না পরিকল্পিতভাবে তাদের ইন্টারেস্ট, তাদের ফ্যাসিস্ট ইন্টারেস্ট একই হয়ে গেছে। সেই কারণে আমাদের মনে হচ্ছে যে এই পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু হাদি শেষ, এটা আমার মনে হচ্ছে না। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বেশ কিছু লোকের টার্গেট করে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে এবং আরও কিছু হত্যাকাণ্ড ঘটতে পারে। কাজেই আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে হাদি শেষ টার্গেট। এবং আমরা প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে হাদি বেঁচে থাকবে এই বাংলাদেশের মানুষের হৃদয়ে, আমি মনে করি আমাদের এই প্রজন্ম, আমাদের দায়িত্ব হাদি যে স্বপ্নের জন্য, যে গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য সে লড়াই করেছে এবং সে যেভাবে এই লড়াই সংগ্রামটাকে যে তার নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেল এবং সে তার যে সুস্পষ্ট কিছু বক্তব্য, গত কয়েকদিনের আপনার বক্তব্যগুলো গেলে দেখা গেছে যে এদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠা, তার ভিতরে যে একটা স্বপ্ন ছিল যে ইনসাফ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে এই যে কালচারাল আপনার একটা বাংলাদেশি কালচারটাকে তুলে ধরা, এবং আপনি দেখবেন তার মৃত্যুর পরপরই কারা খুশি হয়েছে, সেই গোষ্ঠীটাই কিন্তু খুশি হয়েছে যারা ছায়ানটা, যারা আমাদের বাংলাদেশি কালচারে বিশ্বাস করে না, যারা ছায়ানটা হামলা করেছে, যারা উদীচিতে হামলা করেছে এবং যারা একটি বক্তব্যকে কেন্দ্র করে, ধর্ম ভিত্তিক বক্তব্য কেন্দ্র করে একটি মানুষকে এভাবে পিটিয়ে মেরে তাকে পুড়িয়ে ফেলা, তার মানে বোঝা যাচ্ছে সেই একটা চক্র যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে না এবং যারা বাংলাদেশের কালচারে বিশ্বাস করে না, তারা বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেটা হয়তো শহীদ হাদি টের পেয়েছিলেন। এবং শহীদ হাদি টের পেয়েছিলেন বলেই কিন্তু তিনি একটি ডিফারেন্ট বাংলাদেশের কালচারটাকে নিয়ে সে কালচার করছেন। এবং তার বক্তব্যে দেখবেন যে সবসময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং 24, এবং সে কখনোই কিন্তু 71কে 24কে তিনি এক করেননি। 71কে 71-এর জায়গায় রেখেছে, 24কে 24-এর জায়গায় রেখেছে। কিন্তু একটি মহল যারা এই 24-এর পরে হঠাৎ করে 24-এর দাবিদার হয়ে যারা আজকে 24কে 71কে একত্র করে ফেলতে যাচ্ছে এবং 71কে তারা মুছে ফেলতে যাচ্ছে, 71কে তারা 24-কে এগিয়ে নিতে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি যে 30 লক্ষ শহীদের বিনিময়, 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে যে 71, যে স্বাধীনতা, যে আমাদের যে মানচিত্র, আমাদের যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, তার সাথে 24-কে আমরা সংঘর্ষ করতে চাই না। আমরা মনে করি 24 যে এই একটি ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং এদেশে ভোট ও ভাতের প্রতিষ্ঠার আন্দোলন, এটার সাথে এটাকে আমরা কাউকে আমরা ছোট করতে চাই না। এবং আমার মনে হয় হাদি সেটাই চেয়েছিল, সেই কারণে হাদিকে টার্গেট করা হয়েছে। আজকে আমি মনে করি যে ওসমান হাদির যখন গত মাসে, আমরা সবসময় এই কথাটা বলে আসছিলাম যে গত মাসেও তিনি, নভেম্বর মাসে গত মাসেও তিনি ফেসবুকে স্ট্যাটাসেও লিখেছিলেন তিনি বেশ কিছু দেশি বিদেশি ফোন নম্বর থেকে উনি হুমকি পাচ্ছেন। সেই ক্ষেত্রে তখনও কেন এই বিষয়টি আমলে নেওয়া হয়নি? তাহলে হয়তো আজকে পরিস্থিতি ভিন্ন হতো। হ্যাঁ, সেটা আমরা বলছি যে এই সরকারের অনেক ব্যর্থতার মধ্যে এটা একটা ব্যর্থতা। আমি অন্য কোনো ব্যর্থতা থেকে যেতে চাচ্ছি না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং এখানে যে আজকে আমরা প্রার্থীরা যারা নির্বাচনে দাঁড়িয়েছে সকল রাজনৈতিক দলের, তার হাদিকে যেভাবে নিরাপত্তা দিতে পারেনি, এই যে আজকে বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন, সেখানে কি আমাদের সবগুলো প্রার্থীর নিরাপত্তা কি তা এই সরকার দিতে পারছে বা পারবে? কেবল প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার আগে সব জায়গায় প্রশ্ন উঠছে নানা মহল থেকে যে ভোটারদের নিরাপত্তা নিয়েও আসলে শঙ্কা রয়েছে। ভোটাররা তখন ভোটারদের উপস্থিতি কেমন থাকবে নির্বাচনে, সেটা নিয়েও প্রশ্ন। সেটা তো অবশ্যই, সেটা অটোমেটিকলি প্রার্থীর সাথে সাথে ভোটারদের বিষয়টা চলে আসছে। আপনি যেহেতু হাদির
আপনার এই হত্যাকাণ্ডের সাথে বোঝা গেছে একটা প্ল্যান মাফিক তাকে যেভাবে হত্যা করা হলো, তা সে হত্যাকারী যেভাবে বেরিয়ে চলে গেল, এবং পরবর্তীতে আবার জানা গেছে যে আরও কিছু টার্গেট আছে এবং 50 জনের টার্গেট। এর মধ্যে আমাদের চিটংয়ে একজন প্রার্থী তাকে আহত, মানে সেও মুমূর্ষু অবস্থা আছে, এবং আমাদের হাদি আহত করার আরও কিছু টার্গেট থাকতে পারে। এবং হত্যাকারীকে যেভাবে তার বাসায় যেভাবে চেকের নমুনা দেখা গেল, যেভাবে তাকে তার বাসা থেকে কয়েক কোটি টাকার চেক পাওয়া গেল, তাতে বোঝা গেছে একটা টার্গেট কিলিং মিশন নিয়ে তারা নেমেছে। এবং সে কি একা, না আরও কেউ আছে? এবং এই কিলিংয়ের সাথে আরও, তার এই মিশনের সাথে অবশ্যই আরও অনেক লোক জড়িত আছে। এবং এই সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে উপদেশ দেওয়ার জন্য আরও যে কিছু লোকজন আছে, তাদের ভূমিকা আমার কাছে মনে হয় রহস্যজনক। এবং এখানে ইন্টেলিজেন্স কেন এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত একটা আমাদের সাধারণ জনগণকে কেন তারা একটি সুচিন্তিত আমাদের মতামত দিতে পারলো না, এবং আমাদের যে এই হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে কী পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট এবং স্পষ্ট ধারণা তারা এখন পর্যন্ত দিতে পারছেন। এই নিয়ে কিন্তু আমরা যারা আছি সাধারণ নাগরিক, আমরাও কিন্তু সন্দিহান। জি, একটু সালেউদ্দিন সিফাত, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, ইনকিলাব মঞ্চের তরফ থেকে আজকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবস্ত চৌধুরীকে কি কি পদক্ষেপ তারা আগামীতে নেবে সেই বিষয়টি নিয়ে জানানোর কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় এই আলটিমেটাম কি তাদের উপর সেই চাপ প্রয়োগ করবে কিনা, শেষ পর্যন্ত পরিস্থিতি নাকি আরো অস্থির হবে, কি মনে করছেন? বাংলাদেশে তো আসলে চাপ প্রয়োগকারী সংস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত এই অভ্যুত্থানের পর থেকে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। সেটা আপা যেহেতু বিএনপিতে আছে সবচেয়ে ভালো জানবে, বিএনপি যদি কোনো কিছুতে চাপ দেয়, এটা না হয়ে খুব একটা উপায় নেই। জামাত ইসলামী ওটা চাপ প্রয়োগকারী দল। তো তারা রাজনৈতিক দলগুলো যদি চাপ না দেয় আসলে কোনো কিছুই হয় না, কোনো কিছুই সমাধানযোগ্য হয় না। এখানে শুধুমাত্র ভালনারেবল হচ্ছে ইউথরা, তরুণরা, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা অভ্যুত্থানে কোনো না কোনোভাবে ভূমিকা পালন করেছে। কারণ তাদের কোনো অর্গানাইজ ফোর্স নাই পুরো বাংলাদেশ জুড়ে, তারা মাত্র সংগঠিত হচ্ছে। অভ্যুত্থানের পর তারা আসলে দেখেন, আপনি প্রথমে একটা প্রশ্ন করেছেন যে ইনসাফ কায়েম কীভাবে হবে। ইনসাফ কায়েমের পয়লা শর্ত, একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্ত হচ্ছে আগে এক্সিস্টিং যে জুলুমটা হয়েছে সেই জুলুমটার বিচার করা। গুম খুনের বিচার আপনি করতে পারছেন? গুম খুনের বিচার করতে গেলে এই নানা মহল থেকে প্রশ্ন আসে, দেশের নাকি ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে, দেশের নাকি শেষ হয়ে যাবে, ওই শেষ হয়ে যাবে, দেশ নাকি অস্থিতিশীল পরিস্থিতি হয়ে যাবে। আপনি গণহত্যার বিচার করতে পারেন নাই। তাহলে এক্সিস্টিং যে জুলুম সেটার বিচার না করে আসলে ইনসাফ কায়েমের পথটা তো অনেক অসম্ভব একটা ব্যাপার। আর এর মধ্যে আপনি যেটা বললাম যে ইউথদের উপর সব দায়িত্ব পড়ে গেছে, ইউথরা সে একই সাথে সংস্কারের কথাও বলতে হয়, সে বিচারের কথাও বলতে হয়, নির্বাচনমুখী পথেও চলতে হয়, এবং তার উপর সকল দায়িত্ব, এবং সে ভালনারেবল। এই কারণে আপনি দেখেন যে হিট লিস্ট যেটা আপা বললো 50 জনের বা কয়েকজন হিট লিস্ট, আপনি দেখেন সেখানে হিট লিস্টে কারা কারা আছে, সব তরুণরা, সব ইউথরা। হাসনাত আবদুল্লাহ, তাকে এখনও হুমকি দেওয়া হচ্ছে, তাকে খতম করে দেওয়া হবে। এরকম অসংখ্য লোক, আপনার সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তাদেরকে। সো ইউথ আর দ্য ভালনারেবল ওয়ান্স। এখন ইটস আপ টু দ্য পিপল। আমরা আসলে পিপলের উপর ভরসাই রাখি, কারণ পিপল ছাড়া আমরা মনে করি আমাদের আর বড় কোনো সিকিউরিটি নেই, কারণ এই স্টেট আসলে আমাদেরকে সিকিউরিটি দিতে পারে নাই। জি, সালেউদ্দিন সিফাতের এই প্রসঙ্গ তুলে শিরিন সুলতান, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, কিন্তু একটি বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত ডিবিসির বিশেষ প্রযত্নে বাংলাদেশে। শিরিন সুলতানা, একটু আপনার কাছে আসতে চাই। সালেউদ্দিন সিফাতের সঙ্গে কথা বলছিলাম ইনকিলাব মঞ্চের 24 ঘন্টার আলটিমেটাম নিয়ে। তাকে বলছিলাম এই আলটিমেটাম কি প্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে কিনা। তিনি যেমনটা বলেছেন, বিএনপি যদি চাপ দেয় সমাধান হবেই। একটু জানতে চাচ্ছি আপনারা কি চাপ দিচ্ছেন কিনা। বিএনপি একটি বড় সংগঠন, নিঃসন্দেহে সর্ববৃহৎ সংগঠন, কিন্তু সেই সংগঠনকে যেটা ছোটোভাই বললেন, বিএনপিকে কি বড় সংগঠন হিসেবে কি সেই অভিভাবকের দায়িত্ব পালন করতে কি দেওয়া হচ্ছে বা করতে কি পারছে? আপনি দেখবেন বিগত সময়গুলিতে প্রত্যেকটা রাজনৈতিক যে আমরা গত 1.5 বছর আপনি দেখবেন যে সেখানে বিএনপিকে বিভিন্নভাবে কিন্তু তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হচ্ছে। এবং আপনি একটা সচিবালয়ের চেহারাটা যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু আপনি যদি দেখেন যে এখানে একটি রাজনৈতিক সংগঠনের লোকে ভরা, সেখানে সরকারি যারা আছেন, যারা সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি, যে এখানে বিএনপির মতের কয়টা লোক এখানে আমাদের গেছে, সেখানে সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপর বিএনপিকে যদি আজকে ছাত্রদলকে যদি বা বিএনপিকে যদি
সেই অভিভাবকের দায়িত্ব পালন করার জন্য সুযোগ দেওয়া হতো, তাহলে অবশ্যই আজকে একটা এই ধরনের ঘটনাগুলো উত্তরণের জন্য একটা বড় ধরনের ভূমিকা বিএনপি রাখতে পারবো। তবে আমরা আশাবাদী, কারণ বিএনপি আপনি ইতিমধ্যে দেখেছেন যে হাদির এই গুলি খাওয়া থেকে শুরু করে আজকে এই তার মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে হাদির ব্যাপারে আমাদের সবসময় খোঁজ খবরটা রাখা এবং তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। অবশ্যই আমরা চাপ প্রয়োগ করব। একটি দলে একটি দেশে দীর্ঘদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকে, দীর্ঘদিন যদি আপনার নির্বাচন না হয়, আমরা দেখেন প্রথম থেকে বলে আসছি যে কথাগুলোতে আমরা প্রথম থেকে বলেছি যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হওয়া দরকার, এবং নির্বাচন হলেই দেশে গণতন্ত্র ফিরে আসা একটা পরিবেশ সৃষ্টি হবে। সেইখানে আমরা দেখেছি আমরা একা হয়ে গেছিলাম, আমাদের সাথে আমরা কাউকে কিন্তু পাইনি, খুব ছোটোখাটো একটি দল ব্যতীত আমরা আমাদের বিএনপির সাথে কাউকে কিন্তু পাইনি। তখন আমরা মনে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, এবং এরা মনে হচ্ছে একটা বড় শক্তি আমাদের বিরুদ্ধে। কাজে বিএনপিকে তো সব কিছু খুব চিন্তা মনে করি এগোতে হচ্ছে, বিএনপিকে তো সে পথটা থেকে করে দিচ্ছে না। তারপরেও আমি মনে করি যে এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গিয়ে আসতে হবে। তবে যে কথাটি আপনার হাদির একটা বোন একটা সুন্দর কথা বলেছেন, গতকাল আমি তার একটা ক্লিপ দেখলাম, সেখানে সে বলছিলেন যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আমাদের 24-এর যাদেরকে আমরা জিএনজি বলি, তারা যেভাবে এগিয়ে এসছে এবং তারা যেভাবে জীবনকে বাজিয়ে রেখে তারা এই সংগ্রাম করে দিয়ে আমাদেরকে এই আমরা যারা একটু প্রবীণ তাদের কাছে আমাদেরকে যেভাবে এই রাহুমুক্ত করলো, আমাদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করলো, সেখানে আমরা আমাদের ইয়াং জেনারেশন থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে হাদির বোন একটি কথা বলেছে, সেখানে যাদের মানে এই যে একটা ইয়াং জেনারেশন, তাদের এখানে কিন্তু আমাদের অভিভাবকদের ভূমিকা নেওয়া দরকার ছিল, যারা এই অভিভাবকের ভূমিকা নেওয়া দরকার ছিল। আপনি যখন জেনজিদের প্রতি ধন্যবাদ জানাচ্ছেন, সেক্ষেত্রে যেমনটা সালেউদ্দিন সিফাত বলছিলেন যে সরকারের দায়িত্ব আছেই, এই বিভিন্ন আপডেট কেন জানানো হচ্ছে না, আনুষ্ঠানিক আপডেট জানানো হচ্ছে না, আসলে পদক্ষেপগুলো আসলে কতটুকু অগ্রসর হয়েছে সেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হচ্ছে না, সেই বিষয়টি নিয়ে সালেউদ্দিন সিফাতের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন যে সরকারকে আসলে চাপ দিতে হবে, সেই চাপটা আসলে বড় রাজনৈতিক দলগুলো দিলেই সেটা সম্ভব। জামাতের কথাও তিনি বলেছেন। সেই ক্ষেত্রে আপনাদের আসলে ভূমিকা কি, আপনারা এই বিষয়টা নিয়ে কতটুকু, আমি আপনাদের ভূমিকা সম্পর্কে না আমরা তো বলছি, আমরা তো অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছেন জেনজিদেরকে, সেটাই বললাম যে এখানে অভিভাবকদের যারা মেইন ভূমিকা রাখা দরকার। ধরেন আমরা প্রধান উপদেষ্টা পরিষদের যে এই যে আমাদের ইয়াং জেনারেশন জেনজি, তাদেরকে যে প্রথম থেকে গাইড দেওয়া এবং তাদেরকে গাইডেন্স দিয়ে যে একটা অভিভাবকদের দায়িত্ব নেওয়া, সেটা আরও সুচারুভাবে নেওয়া দরকার ছিল। এবং আমি মনে করি সেখানে আমাদের আজকে বলা হয়েছে যে বিএনপিকে দায়িত্ব, অবশ্যই বিএনপি সেই আমরা চাপ প্রয়োগ করার জন্য যেখানে যেটা করা দরকার অবশ্যই বিএনপি তা করবে। এবং ইতিমধ্যে আমাদের পার্টি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, তিনিও এই ব্যাপারে আমাদেরকে, আমি মনে করি যে তিনি জানাজায় গিয়েছিলেন এবং এই যারা দোষী, যারা এই হত্যাকাণ্ডের সাথে এই সুনির্দিষ্টভাবে যারা জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত এই হাদির হত্যাকাণ্ডের একটি সুনির্দিষ্ট কোনো আমরা প্রমাণ না পাই এবং আমরা নোট না পাই, আমরা কি হচ্ছে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাও উজগিব আছি। এবং বিএনপি এখানে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জি নিশ্চয়ই। সালেউদ্দিন সিফাত, আপনার কাছে একটু আসতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্র বলছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শহীদ শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম এই তদন্তে উঠে এসেছে। সেক্ষেত্রে আমি আরেকটু যদি যুক্ত করি, যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেদিন আইজিপির পক্ষ থেকে বলা হয়েছিল অল আউট অভিযানের কথা, সেটির বিষয়ে আসলে পরবর্তীতে আমরা কোনো আপডেট গণমাধ্যমে পাইনি, আনুষ্ঠানিকভাবেও কোনো আপডেট পাওয়া হয়নি। তদন্তের স্বার্থে হয়তো আপডেটগুলো দেওয়া হচ্ছে না। একটু জানতে চাই, তদন্তের স্বার্থে কি কিছুই জানানো যাবে না? বিষয়টি কি এমন, তদন্ত কি আদৌ কি শেষ পর্যন্ত যাবে, নাকি আগের মতো রাজনৈতিক চাপে থেমে যাওয়ার কোনো শঙ্কা দেখছেন? তা আসলে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরপরই তো আমরা দেখলাম যে অনলাইনে যারা ঘাতক আছে, গুলি করেছে, তাদের মোটামুটি ছবি, পরিচয়, বাইকের নাম্বার বা কোথায় তারা ছিল, এতদিন ওসমান হাদির সাথে ছিল, সকল কিছু কিন্তু ইন্টারনেটে প্রচলিত ছিল। তো একদম প্রবলভাবে ভাইরাল, এরকম একটা প্রবলভাবে ভাইরাল দুইজন ব্যক্তি, তারা কেউ দেখলো না, কাকপক্ষীয় টের পেল না, তারা পাশের দেশে পালিয়ে গেল। সো এটা আমাদের চোখে খুবই অসম্ভব ঘটনা, কারণ আমরা যেহেতু
হাসিনার ফ্যাসিবাদী আমলটা দেখেছি, ওই সময় আমরা দেখেছি যে কোনো একটা অকারেন্স হয়েছে, সাথে সাথে এটা বিএনপি জামাত করেছে কিংবা আমরা ছাত্ররা যারা ছিলাম আমরা করেছি, সুতরাং আমাদেরকে মাটির মানে যদি 20 ফিট নিচেও থাকে সেখান থেকেও তুলে আনার ব্যবস্থা করা হয়েছে। তো দ্য সেম প্রশাসন, সেম অ্যাডমিনিস্ট্রেশন এই কাজটা করতে পারছে না, এবং এইটার ক্ষেত্রে একটা মোরাল লেজিটিমেসি, মোরাল সাপোর্ট, পুরো জাতির মোরাল সাপোর্ট আছে, তাই না? হাসিনার সময় তো কোনো ওই মোরাল সাপোর্টটা ছিল না, এখন পুরো জাতির মোরাল সাপোর্ট আছে, এরপরও তারা এই কাজটা করতে পারে নাই। এবং বিভিন্ন বরাতে আমরা দেখতে পাচ্ছি যে পালিয়ে যাচ্ছে, অমুকের মাধ্যমে পালাই গেছে, তো সকল ইনফরমেশন আছে, এত হাস্যকর মানে ব্যবস্থাপনা, সকল ইনফরমেশন তাদের কাছে মজুদ আছে, তারা ওই ইনফরমেশন ছাড়ে, কিন্তু তারা একটা কাজই করতে পারে না, সেটা হচ্ছে খালি গ্রেপ্তার করা। আচ্ছা, আর আপা যে কথাটা বলছেন যে জেনজির কথা, আসলে এখন আমার মনে হয় যে আমরা জেনজি না, আমরা জেন টি, মানে আমরা হচ্ছি জেন টি, বললাম টি ফর ট্রমা, আমরা আসলে জেন টি, মানে ট্রমাটাইজ একটা জেনারেশন আমরা। বিগত এই যে 2018 সালে, মানে আপনি যদি এই জেনারেশনের শুরুটা চিন্তা করেন, এরা শুরু করছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে, তখন এরা হামলার শিকার হয়েছে, মায়ের শিকার হয়েছে, জেল জুলুম গুমের শিকার হয়েছে, একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এরপর নিরাপদ সড়ক চাই আন্দোলন করলো, তখনও তারা স্কুলের, আমরা তো স্কুলের বাচ্চাই ছিলাম তখন, আচ্ছা, তখনও আমরা দেখলাম যে এরকম রাস্তায় পড়ে আছে, মারছে ছাত্রলীগ, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ পেটাচ্ছে, আবার ট্রমার মধ্যে আমরা গেলাম। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখনও আমরা দেখলাম যে আমাদেরকে গুম করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ছাত্রলীগের হামলা, গেস্ট রুমের শিকার, গণরুমে থেকেছি। সো এই যে আবার ট্রমা, 24-এ এসেও আবার ট্রমা, 24-এর 5 আগস্টের পরে আমরা ভাবলাম ওকে আলহামদুলিল্লাহ ফাইনালি বোধহয় আমরা আমাদের ট্রমা থেকে মুক্তি পাবো। এখন আমরা দেখতে পাই যে আবার শরীফ ওসমান বিন হাদির হত্যা হলো, আমাদের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধাদের উপর যারা পতিত ফ্যাসিবাদের দোষর আছে তারা নানা জায়গা থেকে হামলা দামলা করে, এবং কি এক্সিস্টিং যারা পলিটিক্যাল পার্টিজ আছে, যারা আমাদের অভ্যুত্থানের শক্তি ছিল, তারাও আবার আমাদেরকে নানা সময় নানা কথা অভিভাবকত্বের জায়গা থেকে শোনাই দেয় আর কি, যেগুলো খুব কষ্টদায়ক। তো আমরা আসলে একটা ট্রমাটিক সিচুয়েশনে আছি, আমাদের এই ট্রমার মধ্যেও কিন্তু আবার অনেকে মানে মজা নেয় আর কি। আচ্ছা যাকে আপার একটা কথা বলেছেন যে অভিভাবকত্বের জায়গা, প্রথমত ইনসাফ কায়েমের দায়িত্বটা আসলে রাষ্ট্রের, এটা আসলে কোনো রাজনৈতিক দলের না। আমি বিএনপির কথা বলেছি এই জায়গা থেকে যে বিএনপির একটা দায়িত্বের জায়গা ছিল যে ক্রাউডকে কন্ট্রোল করা, ক্রাউডের নেতৃত্ব দেওয়া, সেই নেতৃত্ব বা লিডারশিপের জায়গাটা বিএনপি জামাত কারো কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা দেখি নাই, আমরা এনসিপি থেকে দেখেছি। আপনি বলেছেন অভিভাবকত্বের কথা, আসলে এখানে অভিভাবকত্ব ইস্যু না, ইস্যুটা হচ্ছে দায়িত্বশীল হওয়া। অভিভাবকত্ব আমাদের প্রয়োজন নাই, দায়িত্বশীল হইলেই হবে আর কি। আর বিএনপি যেহেতু বিভিন্ন, আপনারা যদি ঐক্যমত কমিশনের খেয়াল করেন, ঐক্যমত কমিশনে ধরেন পুরো ঐক্যমতের ফোরাম ধরেন সবাই একমত, আর সালাউদ্দিন ভাই ধরেন দ্বিমত, তাহলে কিন্তু দেখা যায় যে সালাউদ্দিন ভাইয়ের কথার জন্য আমরা আরো আলাপ আলোচনা করা লাগে আর কি। সো বলে বিএনপির ওই অভিভাবকত্বের জায়গা বলেন আর দায়িত্বশীলতার জায়গা বলেন, এটা আছে। সালাউদ্দিন সিফাতের এই প্রসঙ্গ তুলে শিন সুলতান আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসির প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। শিন সুলতান আপনার কাছে আসতে চাই, সালাউদ্দিন সিফাত যেমনটা বলছিলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের যে বিষয়টি, সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেই সাথে জানতে চাই, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের এই যে প্রতিক্রিয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই প্রতিক্রিয়া কি এই যে নির্বাচনকে আরো স্পর্শকাতর করে দিল কিনা, এই যে আমাদের নিরাপত্তার যে ইস্যুটি বারবার সামনে আসছে সেটিকে আরো স্পষ্ট করে তুললো কিনা, কি বলবেন? যে আমার ছোট ভাই যে এনসিপি, এই জন্য বলে এনসিপির কথাটা আমি এই জন্য বললাম যে একটা সময় পর্যন্ত কয়েকদিন আগেও এনসিপি এবং আরেকটা রাজনৈতিক দল তারাই দেশটা মূলত চালিয়েছে, এবং আমরা সেটার আকার ইঙ্গিতে বোঝাই যায় এনসিপি একসময় এই সরকারের উপদেষ্টা ছিলেন, দুজন এবং শক্তিশালী উপদেষ্টা ছিলেন, এবং তারা সেখানে দায়িত্বশীল পদে থেকে মোটামুটি সরকারি পরিচালনা করেছে বলতে পারেন। সেই কারণে আমরা বলি যে বিএনপি সব জায়গা থেকে উপেক্ষিত, এই জন্য আমরা অনেক জায়গায় ইচ্ছাকৃতভাবে দায়িত্ব নিতে পারি না, আমাদের দায়িত্ব না দেওয়া পর্যন্ত। যে কথাটি বলেছে যে ট্রমাতে আসলে পুরা জাতি বিগত 17 বছর যে একটি ফেসিস্ট আমাদের উপর যে অত্যাচার নির্যাতন করেছে, এবং বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, সেখানে ট্রমাতে ইয়াংরা যেমন আছে, আমরা সেভাবে আমরাও ট্রমাতে আছি। তারপর আমরা মনে করি যে একটি খুব দ্রুত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, এবং সেই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আরও বেশি মানে প্রশ্নবিদ্ধ যাতে না হয়, সেজন্য আমাদের সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এবং এই আজকে যে ইনকিলাব মঞ্চ তারা যে 24 ঘন্টা একটা আলটিমেটাম দিল,
এবং আমরা আমরা অবশ্যই স্বাগত জানি, সেটা যদি নিয়মতান্ত্রিক হয়, সেটা যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, ঠিক আছে। কিন্তু এটাকে ঘিরে আবার তৃতীয় পক্ষে কেউ যেন কোনো রকম কোনো উস্কানি দিয়ে এটা যাতে অন্যদিকে নিয়ে যেতে না পারে, সে ব্যাপারেও সবার সচেতন থাকা উচিত আমি মনে করি। কারণ এখানে অনেকগুলো ঘটনাই কিন্তু ঘটছে, এবং এই যে আমরা যে বলছি যে নির্বাচনটাকে বানচাল করার জন্য, প্রথম থেকেই বলছি নির্বাচনটা বানচাল করানোর যা প্রক্রিয়া এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই কারণে আমি মনে করি যে এই ধরনের আলটিমেটের মধ্য দিয়ে আমাদের সকলকেই, শুধু এনসিপি না, শুধু বিএনপি না, সরকারের দায়িত্বশীল ভূমিকা এখানে রাখতে হবে, যাতে তৃতীয় কেউ এখানে ভূমিকা রাখতে না পারে। আর আমি বলবো যে হাদি আমাদের ছোটো ভাই, সে যে স্বপ্ন দেখেছে, সে যে নির্দলীয় নিরপেক্ষ এবং একটি সুন্দর সমাজ, শোষণমুক্ত সমাজ এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠার সমাজ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে, এবং সেটা বাস্তবায়ন করার জন্য একটি নির্বাচন, এবং সেই আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা চাই যে হাদির যে স্বপ্ন, যে মশাল সে জ্বালিয়ে গেছে, সেই মশালকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। সালাউদ্দিন সিফাত, আপনার কাছে আসতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্ভূত যেই পরিস্থিতি রয়েছে এবং বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির যে উত্তেজনা, সেটা নিরসনে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী ভারত। তবে কি তাহলে, যেহেতু আমরা বলা হচ্ছে যে ভারতে খুনিরা অবস্থান করছে, সেই বিষয়ে কি তাদেরকে ফেরত পাওয়ার আশা কি করা যায় কিনা খুব শীঘ্রই আর কি? দেখুন, ভারতের সাথে আমাদের সম্পর্কের প্রথম বেসিক কন্ডিশন হবে যে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী, তাকে আগে আপনি ফেরত দিবেন। কারণ সে তো কনভিক্টেড আসামি, আপনি তাদের দেশে ধরে রাখবেন কেন? কোন হিসেবে আপনি ধরে রাখবেন, কোন আইনে? সো তাদের সাথে আমাদের বাইলেটারাল সম্পর্ক আছে, বাইলেটারাল চুক্তি আছে। যেহেতু সে ওই দেশে আমাদের দেশে কনভিক্টেড আসামি, আমাদের দেশ কর্তৃক, সেহেতু আপনি তাকে ফেরত দিতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে এটা। আরেকটা কথা আপনি বলেছেন যে জাতিসংঘের মহাসচিবের নিন্দা। দেখুন, জাতিসংঘের মহাসচিব ওই দূর দেশে বসে, প্রায় 7 সাগর 13 নদী ওই পারে বসে তিনি নিন্দা জানাইতে পারছেন, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম যে অসংখ্য কালচারাল স্টাবলিশমেন্টের লোকজন আছে, তারা কিন্তু এখনো নিন্দা জানাইতে পারে নাই। খুবই কষ্টদায়ক আর কি। শরীফ ওসমান বিন হাদি, তিনি তো আসলে কালচারারেরই লোক ছিলেন, কারণ তিনি দেখলাম কালচার সেন্টারে গান হতো, কবিতা আবৃত্তি হতো, বই পাঠচক্র হতো। সো তিনি কালচারেরই লোক ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন দেশের এম্বাসিগুলো পর্যন্ত তারা নিন্দা জানাতে পারলেও বাংলাদেশের কিছু কালচারাল এলিটস আছে যারা এখনো নিন্দা জানাতে পারে নাই। তাদের চোখে ওসমান হাদি হচ্ছে রাস্তার ছেলে, তাদের চোখে ওসমান হাদি হচ্ছে আনকালচার্ড, আনস্মার্ট, গাইয়া সমাজের প্রতিনিধি। হ্যাঁ, এই ধরনের তারা চিন্তা ভাবনা করে আর কি। ইতিপূর্বে তারা যখন শরীফ ওসমান বিন হাদি যখন শহীদ হয় নাই, তখনও তাকে নিয়ে এই ধরনের অপমানজনক কথাবার্তা বলে এসেছে। তাকে সাইবার মবস্টার উপাধি দিয়েছে, তারা তাকে রাস্তার ছেলে বলে টিটকারি করেছে, সে কবিতা আবৃত্তি করেছিল, বিদ্রোহী কবিতা, সেটাকেও তারা আবৃত্তির মাপকাঠিতে ঠিক আছে কি নাই, হ্যাঁ, এবং তার মুখে আসলে এটা মানায় কি না, এই ধরনের কিছু নোংরা সমালোচনা আমরা দেখেছি আর কি। সো ফলে আমরা যেই প্রসঙ্গে আপনি প্রথমে শুরু করেছেন ইনসাফের প্রশ্নটা, সেখান থেকে যদি আমি আসি, বাংলাদেশে কালচারাল যে এলিটসরা আছে, তারাও যদি যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত না প্রো পিপল ভূমিকা পালন করছে, ওই যে ইনসাফ প্রতিষ্ঠার যে চিন্তা এবং আশা, সেটা সুদূর পরা হতো। আপনি তো অবশ্যই জানেন যে এই গণহত্যা তো এমনি হয় না। শেষ করছি, হাসিনার ফ্যাসিবাদ এমনি হয় নাই। হাসিনার ফ্যাসিবাদে অনেকেই এই শেখ বঙ্গবন্ধুর বই, সিআরআই প্রকাশনা পড়ে কানতে কানতে বুক ভাসাই ফেলছে। হ্যাঁ, তাদের এইসব বুক ভাসানো কান্না, হ্যাঁ, তারপর হচ্ছে মেট্রোলের মায়া কান্না, বিটিভিতে গিয়ে কান্নাকাটি, এগুলো আমরা দেখছি। এইসব কালচারাল লোকদের দায় অবশ্যই আছে, তাদের আগে দায়টা চুকাইতে হবে। তার জাতির কাছে একদম করজোড়ে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমাদের কালচারাল এইসব বদমাইশির কারণে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম ছিল। তারপর আমরা আসলে ইনসাফের আশা করতে পারি আর কি। তবে আমি মনে করি যে ইনসাফ সবার কায়েম করা উচিত, বিশেষত অভ্যুত্থানের পক্ষে যারা, তারা সবসময় ইনসাফের পক্ষে থাকে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা আছে। আপনাদের দুজনকে ধন্যবাদ প্রযত্ন বাংলাদেশ আজকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্ন বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন।